আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে। দর্শক, পুরো সকাল জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। দেশের অর্থনীতি পঙ্গু করতে ষড়যন্ত্র করে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে খোঁজ নিলেন আহতদের চিকিৎসার। আন্দোলনে ভর করে অস্ত্র দিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাত বললেন ওবায়দুল কাদের। নৈরাজ্যকারী ও চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তার জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক ডিবি হেফাজতে আছেন জানালেন ডিবি প্রধান। নূর সহ অন্যদের সাথে কি কথা হয়েছে জানার চেষ্টা করা হবে। কারফিউ শিথিলের সময় কর্মব্যস্ত হয়ে ওঠে রাজধানী। সড়কে বেড়েছে যান চলাচল। রবি থেকে মঙ্গলবার অফিস চলবে 9টা থেকে 3টা। এবং মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে রবিবার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে মন্ত্রণালয়। ইন্টারনেট নিয়ে অপপ্রচার চলছে বললেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। দেশের অর্থনীতি পঙ্গু করতে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন সরকার প্রধান। পরে এ সময় আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্টে বিস্তারিত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে চালানো হয় ধ্বংসযজ্ঞ আর সন্ত্রাসী কার্যক্রম। এতে নিহতের পাশাপাশি আহত হয় প্রায় 1000। আহতদের দেখতে এবং খোঁজ খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের অংশ হিসেবে আগারগাঁয়ের পঙ্গু হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়েই তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। কোটার দাবি সবকিছু মেনে নেয়ার পরেও কেন প্রত্যাহার হয়নি আন্দোলন, এমন প্রশ্ন রাখেন সরকার প্রধান। কমপ্লিট শটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না। কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি, এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতেই এসব ষড়যন্ত্র বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া। এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। দেশ ও মানুষের কল্যাণে তার সরকারের সকল অবদান তুলে ধরে দেশবাসীর কাছে সহযোগিতা চাইলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। পরে রাজধানীর সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে অগ্নি সন্ত্রাস করেছে, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন। আদালতের রায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষা করেনি, যার কারণে বিএনপি জামাত এই সুযোগটা নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে তারাই দেশে অরাজকতা সৃষ্টি করেছে বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকল নৈরাজ্যকারী ও চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে জানিয়ে শিক্ষার্থীদের কারোর প্ররোচনায় না পড়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেটের ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপরে হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। নিরাপত্তা দিতে কোটা আন্দোলনের 3 সমন্বয়ক ডিবি হেফাজতে আছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে ডিএপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের একথা জানান। ডিবি প্রধান বলেন, নূরসহ অন্যদের সাথে তাদের কি কথা হয়েছে জানার চেষ্টা করা হবে। কোটা আন্দোলনকে পুঁজি করে যারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন গোয়েন্দা প্রধান। নুসরাত শারমিনের রিপোর্টে বিস্তারিত। কোটা আন্দোলনের সময় গেল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়িতে তাণ্ডব চালায় দুষ্কৃতিকারীরা। এ সময় জাহিদ নামের এক ব্যবসায়ীকে বেধড়ক মারধর করে তারা। দুষ্কৃতিকারীরা জাহিদকে পুলিশ ভেবে মারধরের পর তার দেহ 1 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং লুট করে তার বৈধ পিস্তল ও মোবাইল ফোন। ভিডিও ফুটেজ দেখে সরাসরি ঘটনায় জড়িত 5 দুষ্কৃতিকারীকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় পিস্তল ও গুলি। ওয়ারি ডিভিশন ইলিয়াসের নেতৃত্বে এই ঘটনার সাথে জড়িত তাকে পিস্তল নিয়ে যাওয়া, তার মোবাইল নিয়ে যাওয়া, তাকে যে 1-1.5 কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তারা স্বীকার করেছেন। এদিকে শুক্রবার কোটা আন্দোলনের 3 সমন্বয়ক আসিফ, আবু বকর ও নাহিদকে ডিবি হেফাজতে নেওয়া হয়। গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলছে, বিপিনুর সহ অন্যান্য কর্মকর্তাদের সাথে তাদের কি কথোপকথন হয়েছে তা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কোটা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রবি পেয়েছি আমরা। এরই মধ্যে বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ সহ যাদের ধরা হয়েছে নাশকতার বিষয়ে তাদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান গোয়েন্দা প্রধান। তাদেরকে আইনের আওতায় এনে আমরা বিচারের মুখোমুখি করব। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি করার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। কারফিউ শিথিলের সময় সকাল থেকে সড়কে বেড়েছে যান চলাচল, কর্মব্যস্ত হয়ে পড়েন কর্মজীবীরা। এদিকে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত অফিসের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। বিস্তারিত আবু সাইদুপুর রিপোর্টে। জুনের প্রথম সপ্তাহে সরকারি চাকুরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় আসার পরদিন থেকে এর প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। জুলাই মাসে এসে সেই বিক্ষোভের মাত্রা বেড়ে যাওয়ায় এক পর্যায়ে অচল হয়ে পড়ে পুরো রাজধানী, সংঘাত ছড়ায় সারা দেশে। এর ফলে জারি করা হয় কারফিউ, বেসামরিক প্রশাসনকে সহযোগিতায় মাঠে নামে সেনাবাহিনী।
আর এরপর থেকেই ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে। রাজপথে ছুটে চলছে দূরপাল্লার বাস। তবে কবে নাগাদ ট্রেন পুরোপুরি চালু হবে তা এখনও নিশ্চিত নয়। নগরীর বিভিন্ন স্থানে মানুষের আনাগোনা যেন ফিরিয়ে দিয়েছে রাজধানীর চিরচেনা রূপ। চলছে নগরমুখী গণপরিবহন ও রিক্সাও। কুমিল্লা যাবো তো এখন ঢাকার পরিবেশ আসলাম মোটামুটি ভালো, সুস্থ স্বাভাবিকভাবে আসতে পারছি এবং এটা নিয়ে আমরা খুবই সন্তুষ্ট। পুরোপুরি স্বাভাবিক হয় না, এখন কিছু কিছু দূরপাল্লার গাড়ি চলতেছে। আমার কাছে মনে হচ্ছে যে এই গত কয়েকদিনের তুলনায় গতকালকে এবং আজকে অনেক স্বস্তি ফিরে আসছে। গেল উদ্ভূত পরিস্থিতির পাশ কাটিয়ে জনমনে যে স্বস্তি ফিরে এসেছে সেই ধারা যেন অব্যাহত থাকে এমনটাই প্রত্যাশা করেছেন নগরবাসী। এদিকে যাত্রাবাড়ি, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের উপর ভর করে জামাত বিএনপির টার্গেটে ছিল অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। জামাত, বিএনপি এবং জঙ্গি যারা নাকি স্বাধীনতা চায় নাই, যারা জঙ্গির উত্থান ঘটাতে চেয়েছিল, যারা সন্ত্রাস উঠিয়ে আমাদের দেশকে অকার্য করার প্রচেষ্টা নিয়েছিল, তাদের হাতে তারা এখন ক্রীড়ানায়ক হয়ে গিয়েছে। অবুসদ অপু, মাইটিভি, ঢাকা। মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে রবিবার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। ডাক ভবনে এক অনুষ্ঠানে তথ্য জানান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি দাবি করেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত পরিষেবা। আন্দোলন ইস্যুতে রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই ঢাকা নেটওয়ার্কে 1 লাখ নতুন সিম যুক্ত হয় বলেও জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে দেখুন বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতায় প্রায় এক সপ্তাহ দেশ জুড়ে চলে জ্বালাও পোড়াও ভাঙচুর। হতাহত হন অনেকেই। বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালায় নাশকতাকারীরা। আগুন থেকে বাদ যায়নি মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। গত 18 জুলাই নাশকতাকারীদের ওই আগুনে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা। পরে মঙ্গলবার রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট। শনিবার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে রাজধানী জুড়ে নাশকতার আগে 18 জুলাই ঢাকার নেটওয়ার্কে 1 লাখ নতুন সিম যুক্ত হয়। সেদিনই হামলা হয় সেতু ভবন, বিটিভি, মেট্রো রেল সহ সরকারি গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায়। প্রায় 50,000 থেকে 1 লক্ষ নতুন সিম কার্ডের আবির্ভাব ঘটে। এগুলোর তথ্য উপাত্ত এবং সূত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বিএনপি, ছাত্রদল, জামাত এবং শিবিরের চিহ্নিত তালিকাভুক্ত সন্ত্রাসীরা এই কয়েকদিন ঢাকামুখী ছিল। ইন্টারনেট ইস্যুতে বিদেশে বসে একটি মহল অপপ্রচার চালাচ্ছে জানিয়ে পলক বলেন, সরকার ইন্টারনেট বন্ধ করেনি, সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রডব্যান্ড সেবা সচল রাখা সম্ভব হয়নি। বিএনপি, জামাত তারা অপপ্রচার করছে, সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। আমরা ইন্টারনেট সারা দেশে বন্ধ করিনি। ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল অধিকাংশ জায়গায় যখন এই ডেটা সেন্টার 3টা নন ফাংশনাল হয়েছে। মোবাইলে 4G সেবা চালু করতে রোববার অপারেটরদের সঙ্গে বৈঠকে বসবেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে মোবাইল ইন্টারনেট চালু করা হবে। তাদের সাথে আলোচনা করে আমরা মোবাইল ব্রডব্যান্ডটাও 4G নেটওয়ার্কটাও আমরা উন্মুক্ত করে দিব। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। কোটা আন্দোলন নিয়ে বিগত কয়েকদিনে চলমান সহিংসতায় গত 19 জুলাই মাধবদী পৌর ভবনে নাশকতাকারীরা হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। আজ ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে আসেন ঢাকা বিভাগীয় কমিশনার সাবিউল ইসলাম। এ সময় নরসিংদী জেলা প্রশাসক ডক্টর বৈদুল আলম, মাধবদী পৌর মেয়র হাজী মোশাররফ হোসেন প্রধান মানিক সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। যে সকল ইউনিয়ন পরিষদ, এখানকার পৌরসভা, সে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো আমরা এখন পরিদর্শন করলাম। ইতিমধ্যে এই ক্ষতির পরিমাণ বা অন্যান্য বিষয়গুলোতে প্রত্যেকটা প্রতিষ্ঠানই স্বস্বভাবে তাদের অ্যানালাইসিস করছে। প্রাথমিক একটা রিপোর্ট তারা ইতিমধ্যে পাঠিয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে এবং সেটা তারা দাখিল করবে। এই বিষয়টাতে সংশ্লিষ্ট থানা পর্যায়ে আমাদের পুলিশ বাহিনী এবং অন্যান্য প্রশাসন এ বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করবে। আর আমরা একটা বিষয়ে অতি জরুরি, যেহেতু এগুলা জনপ্রতিষ্ঠান হিসাবে কাজ করে থাকে, মানুষের সার্ভিস কাজ করে থাকে, আমরা এই
ইতিমধ্যে এই প্রতিষ্ঠানগুলো অবিলম্বে চালু করার বিষয়টাতে যত দ্রুত করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণের জন্য তাদেরকে বলেছি। শিক্ষার্থীদের আন্দোলন ও সাম্প্রতিক সহিংসতাকে কেন্দ্র করে গ্রেফতারকৃতদের উপর নির্যাতন চালিয়ে কল্পকাহিনী রচনা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, রিমান্ডে নিয়ে আইন অমান্য করে নেতাকর্মীদের উপর নির্যাতন চালানো হচ্ছে। বিবৃতিতে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে রিমান্ডে নিয়ে নির্যাতন অভিযোগ করে এর নিন্দা জানান মির্জা ফখরুল। কক্সবাজারের টেকনাফে সেন্ট মার্টিনগামী ফিশিং ট্রলার ও একটি স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ 3 জনের মরদেহ নাফ নদী থেকে পৃথকভাবে উদ্ধার করেছে নৌপুলিশ। তারা হলেন সেন্ট মার্টিন দক্ষিণ পাড়ার মোহাম্মদ ফহাদ, মোহাম্মদ ইসমাইল ও নূর মোহাম্মদ সৈকত। শুক্রবার দুপুর ও বিকালে টেকনাফের নাফ নদী থেকে পৃথকভাবে নিখোঁজ 3 জনের লাশ উদ্ধার করা হয়। টেকনাফ নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন। বুধবার দুপুরের দিকে শাহপরীর দ্বীপ থেকে সেন্ট মার্টিনগামী একটি ফিশিং ট্রলার যাত্রীসহ সাগরের ঢেউয়ের তোড়ে পড়ে ডুবে যায়। এ ঘটনায় নূর মোহাম্মদ সৈকত ও মোহাম্মদ ইসমাইল তারা দুজনেই নিখোঁজ হয়। তাদের উদ্ধার করতে এসে ফহাদও নিখোঁজ হন। ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন আজ। সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালের 27 জুলাই জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। মেঘনার জোয়ারের পানিতে প্লাবিত ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরি ঘাটের অ্যাপ্রোচ সড়ক ও পল্টুনের র্যাম। ইলিশা ঘাটের লো ওয়াটার ও হাই ওয়াটার ঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। দৈনিক 2 বার 3 থেকে 4 ঘন্টায় বন্ধ থাকে পরিবহন ওঠানামা। ভোগান্তি লাঘবে দ্রুত ঘাট সংস্কারের দাবি তাদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনায় অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা অ্যাপ্রোচ সড়ক ও পন্টুনের র্যাম্প। হাঁটু সমান পানি মারিয়ে এই ফেরিতে ওঠানামা করছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন। কেউ ব্যবহার করছেন নৌকা। দিনে 2 বার জোয়ারের পানিতে ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচলকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ইলিশা ফেরিঘাট আইসা দেখি ফেরি থেকে গাড়ি নামতেও পারছে না, উঠতেও পারতেছে না। অতিরিক্ত জোয়ার উঠলে আমরা যাইতে পারি না, মানে ফেরি উঠতে না গাড়ি, এই কারণে 2-3 দিন পর আমরা বাজার পাইনি। দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিকদেরও। সময় মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না পণ্য। এর ফলে গাড়িতে থাকা কাঁচামাল সহ অন্যান্য মালামাল নষ্ট হচ্ছে বলে জানান চালকেরা। পরিবহনগুলোকে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। পানি যখন বাইরে যায় আমরা 2 দিন 3 দিন আটকে থাকি। পল্টন ডুবিয়া থাকে, একটা বাথরুম নাই, গোসলখানা নাই। জোয়ার আসলেও চলতে পারে, বাড়া আসলেও চলতে পারে, এরকম সিস্টেম করে দিলে সবচেয়ে ভালো হতো। ফেরির মাস্টাররা জানান অতি জোয়ারের কারণে পরিবহন লোড আনলোডে কেটে যায় দীর্ঘ সময়। অন্যদিকে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ জানান পল্টন ডুবার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এই জোয়ারের কারণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওয়াটার ঘাট এবং হাই ওয়াটার ঘাট 2 পল্টনই আমাদের ডুবে যাওয়ার কারণে আমাদের ফেরি লোড আনলোডে সমস্যা হইতেছে। অতিরিক্ত জোয়ারের কারণে, পানির কারণে র্যাম থাকে পানিতে ডুবে, যার কারণে ফেরিতে গাড়ি উঠতে পারে না, উভয় পারে একই অবস্থা। এই কারণে আমরা ঘাটে গেলে ওই লোড আনলোডে আমাদের একটু বিলম্ব হয়। আমাদের তীব্র জোয়ারের জন্য, মেঘনা নদীতে তীব্র জোয়ারের জন্য আমাদের ফেরি লোড টার্মিনালের মাধ্যমে ফেরি লোড আনলোডে অনেক সমস্যা হচ্ছে আমাদের। এই জন্য এটার জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইলিশা ফেরিঘাট দিয়ে প্রতিদিন চলাচল করে 5টি ফেরি, চলাচল করে হাজারো যাত্রী ও বিভিন্ন যানবাহন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। ঢাকা সাংবাদিক ইউনিয়ন DUUS এর সাংগঠনিক সম্পাদক সায়েদ খানকে গ্রেফতার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে তারা এ মন্তব্য করেন। DUSA এবং BFUJ একাংশের আয়োজনে কর্মসূচিতে সাম্প্রতিক সহিংসতা নিহত সাংবাদিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনার ও দাবি জানান বক্তারা।
আমার হাজবেন্ডের নামে মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে, একজন সাংবাদিক সে যদি সত্য প্রকাশ না করতে পারে তাইলে এই মিডিয়া জগতের কোনো কিছুই রাখার দরকার নাই। মিথ্যাকে যদি না মিথ্যা বলতে পারেন তাহলে সাংবাদিকতা ছেড়ে দেন। দর্শক, এই ছিল এখনকার সংবাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ফৌজিয়া রওশন। আল্লাহ হাফেজ।